যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল দাবি ট্রাম্পের, তেল আবিব আগ্রাসন বন্ধ করলে হামলা থামাবে তেহরান, বললেন আব্বাস আরাকচি। সব শঙ্কা কাটিয়ে নির্বাচনী টানেলে গোটা দেশ, বলছে বিএনপি। জাতিসংঘের তত্ত্বাবধানে ভোটের পক্ষে জামায়াত। খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে করোনা, ডেঙ্গু, বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ। এবং যমুনা নদীর ভাঙনে দিশেহারা টাঙ্গাইলের মানুষ, হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫ শতাধিক ঘরবাড়ি, জিও ব্যাগ ফেলার দাবি স্থানীয়দের। আসসালামু আলাইকুম, সবাইকে বহন সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। জানান, এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাত অবসানের পথে নিয়ে যাবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এদিকে দখলদার ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরান হামলা চালাবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আর কোনো জবাব দেওয়া হবে না। এদিকে সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই সময় কাতারের রাজধানী দোহার আকাশে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা সম্প্রতি নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে ইরাকের একাধিক সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। ইরান ও ইসরায়েলের সংঘাতের মধ্যে দেশটির ইমাম আলী বালাদ তাজি সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এছাড়া রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আশঙ্কা কেটে গিয়ে সমগ্র জাতি নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও এনডিএম রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে আমির খসরু জানান, জাতীয় সরকার গঠনের মাধ্যমে বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করা হবে। মবক্রেসির বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহের। সোমবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিং এর বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কানাডা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও জানান জামায়াতের এ নেতা। নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয়, তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের প্রাণহানি হয়েছে। এ সময় সারা দেশে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা হয়। এতে বলা হয়, করোনায় চট্টগ্রামে ২ জন ও ঢাকায় ১ জন মারা গেছে। মৃতদের মধ্যে ২ জন নারী ও ১ জন পুরুষ। সব মিলিয়ে চলতি বছরে
করোনায় ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটল। খুলনায় আবারও নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ও ডেঙ্গু। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করা হচ্ছে নমুনা পরীক্ষা। বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শহীদুল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। ডেঙ্গুর পর এবার খুলনায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনাও। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ২১৮ জন। এর মধ্যে ১৮৮ জন চিকিৎসা নিয়েছে। বিভাগের বেশি আক্রান্ত হচ্ছে নড়াইল জেলায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ভর্তি রয়েছে ৫ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীদের। খুলনা মেডিকেল কলেজ তো বিভাগীয় অনেক বড় মেডিকেল, সেক্ষেত্রে আমরা চাই যে এই করোনা রানিং হওয়ার কারণে আমাকে এই করোনা ইউনিটের দিক মানুষ একটু ফোকাস বেশি দেয়। আমরা সোমবার আইনে ভর্তি করছি। ভর্তি করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট ভালো। আসার সাথে সাথে ভর্তি করে এনেছে এবং কয়েকটা রিপোর্ট দিছে, ডেঙ্গু রিপোর্ট এবং করোনা রিপোর্ট দিচ্ছে। করোনা নেগেটিভ আসছে কিন্তু ডেঙ্গুটা পজিটিভ আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ডে মেল ফিমেল আলাদা ডেঙ্গু কর্নার আছে, শিশু ওয়ার্ডে আলাদা শিশুদের জন্য ডেঙ্গু কর্নার আছে। 40 বেডের রেড জোন এবং ইয়েলো জোন ডেডিকেটেড আইসোলেশন আছে এবং 10 বেডের আইসিইউ আমাদের প্রস্তুত আছে। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে কিট সরবরাহ ও মশক নিধন কর্মসূচি আরও জোরদার করার দাবি জানিয়েছেন নগরবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, করোনা ও ডেঙ্গু পরিস্থিতি জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, করোনা ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ রূপ। খুলনার ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে, কারণ সর্বশেষ যে তথ্য আমরা খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিদপ্তর থেকে পেয়েছি, সেখানে যে তথ্য দেওয়া হয়েছে যে খুলনা পুরো বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং এর মধ্যে খুলনায় শনাক্ত হয়েছে ৯ জন এবং এই ৯ জনই মধ্যে ৬ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য হাসপাতালে ৩ জন চিকিৎসা নিচ্ছেন। মোট কথা এই ৯ জনই খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ডেঙ্গু রোগীর সংখ্যা গত দিনের চেয়ে এই সংখ্যা দিন দিন বাড়ছে এবং এটা দেখা যাচ্ছে যে শুধু খুলনা নয়, গত ২৪ ঘন্টায় মাগুরা এবং ঝিনাইদহ জেলাতেও নতুন করে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে যদি আমরা করোনার কথা বলি, তো করোনার যে টেস্ট, সে টেস্টটা কিন্তু চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য হাসপাতালে এবং সেখানে দেখা যাচ্ছে যে টেস্ট করাতে মানুষের আগ্রহটা কম বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও গত ২৪ ঘন্টা খুলনা বিভাগে প্রায় ৩৪ জন করোনা টেস্ট করিয়েছেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করিয়েছেন 22 জন এবং তবে এই 34 জনের মধ্যে কাউ করোনা পজিটিভ হয়নি, যদিও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে একজন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন আগে থেকেই এবং অন্যান্য যারা ছিলেন তারা বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে ডাক্তারদের থেকে বলা হচ্ছে যে এই ডেঙ্গু রোগী আস্তে আস্তে বাড়তে পারে। যদিও করোনা রোগীরা যদি পরীক্ষা করেন তাহলে সেই সংখ্যাটা বৃদ্ধি পাবে এবং সেই সাথে তারা সবাইকে সচেতন থাকার কথা বলেছেন, যেহেতু ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এবং স্বাস্থ্য সচেতন করার জন্য যে বিষয়গুলি, সেই বিষয়গুলি মেনে করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এই ছিল সর্বশেষ অবস্থা খুলনা থেকে। শহীদুল, আপনাকে ধন্যবাদ। যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫ শতাধিক পরিবার। এছাড়া কুয়াকাটা, ঝাউগাড়া, ওমরপুর, দক্ষিণপাড়া প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার দাবি তাদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মীর আনোয়ার হোসেনের টুটুলের প্রতিবেদন জানাচ্ছেন সিফাতুর রহমান জেসি। টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ
5 শতাধিক স্থাপনা। এছাড়া বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে অনেক আবাদি জমিও। প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। তাতে বাড়িঘর জমির পাশাপাশি হারাচ্ছেন জীবিকা। মাঝে মাঝে আমরা বাড়ি নিয়ে সে বাড়িগুলোকে ভেঙে আরেক জায়গায় উঠায়, আবার কিছুদিন পর ফের আবার সেটা নদী ভেঙে যায়। এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। যাদের বাড়ি ভেঙে গেছে তাদের জায়গা জমি নাই, খোলা আকাশের নিচে চালগুলো নিচু করে দিয়ে তারা বসত ভিটায় বাড়ি বসত করছে। তো জমি জমা তো নাই, করার জমিতে বাড়ি না রয়েছি, আর জায়গা বাসাও পাওয়া না, মাসে জায়গা বাসাও দেয় না। আদৌ কোন সরকারি আমাদের প্রতি কোনো লক্ষ্য করে নাই। এখানে লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সে বাড়ির কবলিত ভেঙে সব যারা ছিন্ন বিচ্ছিন্ন হয় কে কোথায় আছে তার কোন হিসাব। আমরা এখানে কয়েক হাজার মানুষ আমরা এখানে আস্তে আস্তে ভাঙনের মানুষগুলো এখানে আসছে। ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের অনুমোদন পেলেই কাজ শুরু করার কথা জানান এ প্রকৌশলী। যমুনা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা খুব শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। ফেনী জেলার 3 উপজেলায় প্রায় 36 কোটি টাকা ব্যয়ে 4টি সেতু নির্মাণ করা হলেও কোনোটির নেই সংযোগ সড়ক। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। সুরঞ্জিত নাদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ডাকাতিয়া, মুহুরী ও কালিদাস পাহালিয়া নদীর ওপর সংযোগ সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে 4টি সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের LGEDর উদ্যোগে প্রায় 36 কোটি টাকা ব্যয়ে এইসব সেতু নির্মিত হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় তৈরি হয়নি সংযোগ সড়ক। সেতুর 2 পাশে সংযোগ সড়ক না থাকায় চলাচলে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। এখানে আসে বাচ্চারা যাতায়াত করতে পারে না, রোড নাই, ঘাট নাই, ব্রিজটা করছে, অনেক উপকার হয়েছে। দুপাশে যে সংযোগ সড়ক এইটা না থাকার কারণে আমাদের এই দোনো অঞ্চলের মানুষের খুব কষ্ট হইতেছে, স্কুল মাদ্রাসার ছেলে মেয়েদের খুব কষ্ট হইতেছে। আমরা ভালো মতো এখান দিয়ে স্কুলে যেতে পারি না, জোয়ার আসে এখান দিয়ে পানি উঠে যায়। দুই সাইডে রাস্তা কিরকম আছে ওইরকম, এরপরে অতিরঞ্জিত উঁচা করে রাখছে, যেটা মানুষ বুঝতে পারছে না এখানে কি হইতেছে। ব্রিজটা অনেক উঁচা করছে, উঁচার পরে করার পরতে এখন আমাদের রাস্তা হচ্ছে ছোট, রাস্তা চিকন, গাড়ি উঠতে পারতেছে না, মানুষ যাতায়াত বন্ধ। ভূমি অধিগ্রহণ করে দ্রুত সেতুগুলো চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। ব্রিজ করতে গিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া, ওগুলো সাময়িকভাবে হলেও আমরা মানে ব্রিজের কাজ এবং আনুষঙ্গিক কাজগুলো সব শেষ হলে, নদী শাসনের কাজ কিছু থাকবে, ওগুলো শেষ হলে আর এই সমস্যা থাকবে না। সেতুগুলো ব্যবহারের উপযোগী করা গেলে ফেনীর 6 উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ভরা গ্রীষ্মেও শীতের সবজি বাঁধাকপি চাষ করে লাভবান হচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বাঁধাকপি শীতকালীন সবজি হলেও চাহিদা থাকায় গ্রীষ্মকালে এর চাষ করে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। সবজি খ্যাত এই উপজেলায় মাটি বেশি উর্বর এবং আবহাওয়া অনুকূলে থাকায় এমন সফলতা পেয়েছেন তারা। প্রতি বিঘা জমিতে বাঁধাকপি চাষে প্রায় 30,000 টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে বিঘা প্রতি 80,000 টাকায়। তবে ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ কম হলে লাভ আরো বেশি হতো। 36 শতক জমি কপি লাগিয়েছিলাম, কুইক কপি, এটা 30,000 মতন খরচ হয়েছে। বেচছিলাম 85,000-এ। গ্রীষ্মকালীন 1.5 বিঘি কমে গেছি, 35,000-40,000 টাকা মতো খরচ। আমি বেচতে পারিনি, যদি সেরকম যদি ভালো বাজার হয়তো বিক্রি করবো। একটা গাড়ি ঢাকায় পৌঁছাইতে 30 থেকে 40,000 টাকা খরচ হয়। বেচা হয়েছে 20 থেকে 30 টাকা পিস, এতে লাভ হয়েছে না, এখন একটু কম দাম। গ্রীষ্মকালীন কপি চাষে চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা ছত্রাকনাশক ব্যবহার করেছি, জৈব ছত্রাকনাশক ব্যবহার করেছি এবং জৈব দিয়েই কপিগুলা চাষিদেরকে আবাদ করানোর মানে
ব্যবস্থা করছি এবং পরামর্শ দিচ্ছি। এবছর দৌলতপুরে গ্রীষ্মকালীন কপির চাষ হয়েছে ৭০ হেক্টর জমিতে। চাষিদের উদ্বুদ্ধকরণ, পরামর্শ সহ সব ধরনের সহযোগিতার কথা জানান এ কর্মকর্তা। গ্রীষ্মকালীন সবজির চাষ হয়েছে ব্যাপকভাবে, তার মধ্যে ফুলকপি, বাঁধাকপি প্রায় ৭০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়নের পাশাপাশি তাদেরকে কারিগরি পরামর্শ প্রদান করে আসছি। বর্তমানে প্রতি বিঘা জমিতে বাঁধাকপি বিক্রি করে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ করছেন কৃষকরা। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মতো নাটোরে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাপ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারাইহাটে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাজার উন্নয়ন কমিটি ও সাধারণ জনগণ। বগুড়ার সোনাতলায় সদর ইউনিয়নের ৩ ওয়ার্ডে কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্ত। দিনাজপুরে ঘোড়াঘাটে আমফল প্রযুক্তি মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় আশুগঞ্জে কাপ কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন। রংপুরের সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা ২০২৫। রংপুর নগরী পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থ বিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফেরদৌস আলম। সাতক্ষীরা শ্যামনগরে অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে জলবায়ু ন্যায় বিচার বিষয়ক প্রচারণা ও জলবায়ু কন্টেন্ট রিপোর্টারদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন। পাবনায় এটিএন বাংলার প্রতিনিধি মোশাররফ বিশ্বাসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে গ্রামীণ ভাঙ্গা সড়ক সংস্কার ও নির্মাণের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। নারায়ণগঞ্জের ২৫০০-এ মাদক ব্যবসায়ী ডালিম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দিনাজপুরের বীরগঞ্জে মরিচা ইউনিয়নে ঝাড়মারা পাড়ার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভোলার চরফ্যাশনে পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম। কেরানীগঞ্জে উপজেলা স্কাউট শাখার আয়োজনে কাপ কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট নির্বাহী কমিটির সভাপতি রিনাত ফৌজিয়া। লালমনিরহাটের হাতীবান্ধায় স্থানীয় কৃষক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ রেজিলেশন ইন বাংলাদেশের সহযোগিতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল, আম, তাল গাছ সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি। মিরাজের নেতৃত্বে দলে রাখা হয়েছে ৫ পেসার ও ৩ স্পিনারকে। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে ব্যাটিং ওপেনিংয়ে। বিসিবি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে দলের খুঁটিনাটি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মুদাসির আলীর প্রতিবেদন। টেস্টের পরে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ, এ লক্ষ্যে সপ্তাহখানেক আগেই দল গুছিয়ে ফেলেছে বিসিবি। সোমবার মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ঘোষণা করেন স্কোয়াড। এমডি মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন,
তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস। দলে রাখা হয়নি সৌম্য সরকারকে, পরিবর্তে 2 বছর পর ডাক পেয়েছেন নাইম শেখ, যিনি এপ্রিলে শেষ হওয়া ডিপিএলে 11 ম্যাচ খেলে করেছেন 618 রান। সৌম্যকে না রাখার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক। ইনজুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি, খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন। বাট বাই দিস টাইম ওই পজিশনে কিন্তু অনেকে ভালো খেলছে। ইনজুরি থেকে সেরে পেস অ্যাটাকে নির্ভর হয়ে ফিরছেন তাসকিন আহমেদ ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সঙ্গী হিসেবে আরও আছেন তানজিম সাকিব, নাহিদ রানা ও হাসান মাহমুদ। এদিকে ওয়ানডেতে অভিষেক হতে যাচ্ছে তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমনের। সবশেষ ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইমন। তবে ঘরোয়া ক্রিকেটে সোহানের রেকর্ড ভালো থাকার পরেও কেন তাকে বাদ দিয়ে পিছিয়ে থাকা শামীমকে বেছে নিয়েছে বিসিবি, তার ব্যাখ্যাও দিলেন লিপু। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে। আগামী 2রা জুলাই কলম্বোয় গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে 5 জুলাই দ্বিতীয় এবং 8 জুলাই পাল্লে খেলতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, আমার হাতে রয়েছে জাতীয় কিছু পত্রিকা, জেনে নেব সেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সরকার বিবৃতি দিয়ে দায় সরাতে পারবে না, মেট্রো রেলে টিকিট কাটার ব্যবস্থা সহজ হচ্ছে। দৈনিক ইত্তেফাক, ইরানের সরকার পরিবর্তন চান ট্রাম্প, জুলাই বিপ্লবে স্কাউট সদস্যরা আত্মক্ষতি দিয়েছে, এমন নজির বিশ্বে আর নেই, মন্তব্য প্রধান উপদেষ্টার। কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। সমকাল, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, কাতার ও ইরানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, 41 নম্বর ওয়ার্ডে মশার ঝাঁক। পাশাপাশি রয়েছে বাংলাদেশ প্রতিদিন, হরমুজ প্রণালী নিয়ে বাড়ছে শঙ্কা, ঝুঁকিতে পোশাক শিল্প, $1.30 বিলিয়ন ছাড়ের অনুমোদন। বিপুল 2 গডফাদার জয় ও ববি। যুগান্তর, সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা, 24 ঘন্টার মধ্যে ইরানের জবাব। বণিক বার্তা, আজ একনেকে উঠছে 6,868 কোটি টাকার প্রকল্প, দেশ গঠনে সব অংশীদারকে একত্রে কাজ করতে হবে। আগামীকাল পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এবং সবশেষ আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার, ইরান ফায়ার্স মিসাইল অ্যাট ইউএস বেস ইন কাতার, ডেঙ্গু আউটব্রেক, পেশেন্ট ফ্রম আউটসাইড শর্ম সিটি হসপিটালস। দর্শক, এই ছিল আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো এবং সেই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল দাবি ট্রাম্পের, তেল আবিব আগ্রাসন বন্ধ করলে হামলা থামাবে তেহরান, বললেন আব্বাস আরাকচি। সব শঙ্কা কাটিয়ে নির্বাচনী টানেলে গোটা দেশ, বলছে বিএনপি, জাতিসংঘের তত্ত্বাবধানে ভোটের পক্ষে জামায়াত। খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে করোনা ডেঙ্গু, বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ। এবং যমুনা নদীর ভাঙনে দিশেহারা টাঙ্গাইলের মানুষ, হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ 5 শতাধিক ঘরবাড়ি, জিওব্যাগ ফেলার দাবি স্থানীয়দের।
এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।